কথা শুনছিলাম। আমরা এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রিলেটেড ইস্যুস রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ, আজকের এই ওয়ার্কশপের মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিজ্ঞজন পার্টিসিপেন্টস, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। জলবায়ু পরিবর্তন রিলেটেড হেলথ ইস্যুস আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি যেগুলি আছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, কক্সবাজার পর্যন্ত, প্রতি বছরে এই এলাকার জনগণ অনেকটা বনবাসী পিপুলের মতো তাদের স্থায়ী আবাস থাকে না। প্রতি বছর একাধিক ঘূর্ণিঝড়, সাইক্লোন, আইলা, সিডর ইত্যাদি ইত্যাদি নানান নামে এই কয়দিনের পরে বোধহয় শক্তি আমাদেরকে শক্তি প্রদর্শন করছে। তার পরবর্তীকালে যে হেলথ ইস্যুস গুলো অ্যারাইজ করবে, আপনারা জানেন, আপনারা যে কোনো এলাকায় বন্যা পরবর্তী পরিস্থিতিতে সেখানে কিছু চর্মরোগ বেড়ে যায়, ডায়রিয়াল ডিজিজ, সুপেয় পানির অভাবের কারণে এগুলি হয়। সেই সমস্ত ইস্যু গুলো আমরা মনে করি যে আমাদের যে প্রজেক্টটা এগুলো প্রথম না, আমাদের অত্যন্ত যুগ উপযোগী এবং আমাদের স্বাস্থ্য বিভাগের সঙ্গে দীর্ঘদিন ধরেই আমাদের টিবি কন্ট্রোল প্রোগ্রামে দীর্ঘদিন ধরে ওনারা ওতপ্রোতভাবে আমাদের অংশীদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি আশা করি যে এই প্রোগ্রামটাও ওনাদের সাকসেসফুলি এবং আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যত কিছু সহায়তা করা দরকার, কমিউনিটি লেভেলে বোধহয় আপনাদের 5 জন করবে, নাকি 5 জন না? আমার মনে হয় তাদেরকে একটা নির্দিষ্ট আইডেন্টিটির মধ্যে আনলে, কারণ পাবলিক তার একটা পার্সোনাল হিস্ট্রি দিবে, যে কাউকে আসলে দিতে চায় না। কার্ড হোক, ড্রেস হোক বা কিছু একটা করে যদি তাদেরকে উঠান বৈঠক বা এগুলির মাধ্যমে সম্পৃক্ত করা যায়, তাহলে মনে হয় জিনিসটা আরেকটু ফ্রুটফুল হবে। উনি যে আইডেন্টিটি নিয়ে আসছেন এই প্রোগ্রামের জন্য, আইডিসিআর থেকে বা সিডিসি থেকে এসছেন, সেটার জন্য আমরা করতে পারি। এবং আমাদের কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি যারা আছে, স্বাস্থ্য সহকারী যারা, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে আমরা এই পাবলিক অ্যাওয়ারনেস গড়ে তুলবো এবং এটার জন্য আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেগুলি করা দরকার আমরা সর্বোত্তমভাবে সহায়তা করব। এবং সবশেষে আমরা এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমাদের হেলথ ইস্যুস গুলো যেগুলো অ্যারাইজ করে সেগুলো যাতে ওভারকাম করতে পারি, সেই কামনা করে এবং সকলকে সেই অনুরোধ করে এই এক্সট্রা অফিস আওয়ার বলা যায় আমাদের, তারা এটা পর্যন্ত সকল যে ধৈর্য ধরে আছেন আমাদের ইস্যুকে ধারণ করার জন্য, এই জন্য আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই এবং সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হোসেন মোহাম্মদ শওকত স্যার আর বিভাগীয় কমিশনার সার্বিক স্যার। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, বক্তব্য সবসময় দাঁড়িয়ে দিতে হয়। মাত্রই খেয়ে উঠে রওনা দিয়েছি আপনাদের ভটিয়াঘাটার উদ্দেশ্যে। জাস্ট দাঁড়ালে আবার একটু কষ্ট হবে, অনুমতি নিয়ে বসে বসে একটু কথা বলি। আজকের অনুষ্ঠানের সঞ্চালক, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্পর্কে একটা কথা বলেছেন। আপনারা খেয়াল করেছেন যে আজকে যিনি প্রধান অতিথি তাদের থেকেও নাকি তিনি ব্র্যাক সম্পর্কে বেশি জানেন। এটা কিভাবে সম্ভব আমি জানি। অঙ্কের হিসাব করলে আজ থেকে 28 বছর আগে আমি ব্র্যাকের একজন কর্মী ছিলাম, বলতে দ্বিধা নেই। 3 বছর 4 মাস 4 দিন বা 5 দিন ব্র্যাকে আমি কাজ করেছি, অনেক দূরে এখান থেকে। আমরা আছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের একেবারে সমুদ্র উপকূলবর্তী একটা জায়গাতে, আর আমি কাজ করতাম একেবারে উত্তরে, সেই নীলফামারীতে। জুরিসডিকশন আরো বেশি ছিল, কুড়িগ্রাম পর্যন্ত ছিল। তো সেই সুবাদে কিছুটা জানি ব্র্যাক সম্পর্কে। আপনারা যারা এইটির উপকারভোগী বলি বা স্টেক হোল্ডার বলি,
পিছনে যে BRAC, এই জিনিসটা নিয়ে কি কখনো মাথায় আসছে যে এই জিনিসটা আসলে কি? কারো কি জানা আছে? জানা নেই। শুরুটা ছিল বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। আমাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুব ভালো ধারণা আছে ব্র্যাক সম্পর্কে, সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ তাকে। সে আরেক প্রান্ত, সেটা হচ্ছে সুনামগঞ্জ, দিরাই সাল্লা একটা জায়গা। স্যার ফজলে হোসেন আবেদ, আমরা ভাই বলতাম, এটা ব্র্যাকের কালচার। তিনি শুরু করেছিলেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে ব্র্যাকের কার্যক্রম। সকলেই জানেন যে ৭১-এ কি একটা দুর্যোগ ছিল দেশে। সেই ধ্বংসপ্রাপ্ত একটা দেশ সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা হিসেবে ব্র্যাক কাজ শুরু করলো। তারপর তাদের অগ্রযাত্রা এটা কল্পনাতীত। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বলবো না, বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ব্র্যাক। এটি তাদের কর্মদক্ষতার গুণেই কিন্তু সারা বিশ্বব্যাপী এই পরিস্থিতিটি পেয়েছে। আমি যখন সেখানে কাজ করতাম, আমি আমার স্পেশালাইজেশন যেটার উপর ছিল সোশ্যাল ফরেস্ট্রি, এই প্রোগ্রামটা দেখতাম এবং ওই যে বললাম যে কয়েকটা জেলা ঘুরে বেড়াতাম। তখন দেখেছি ক্ষুদ্র ঋণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, লিগাল এইড বা যেটা আইন সহায়তা, এরকম অনেক কিছু ছিল। ছোট ছোট ঋণ থেকে বড় বড়, তখন নাম ছিল মেলা, এখন এটা আরো বড় হয়েছে। তো এইরকম কাজগুলো আমি দেখেছি। আমি শিক্ষার বিষয়টা আজকে এখানে না, তারপরেও ১ মিনিট যদি বলি, শিক্ষা আমার পছন্দের একটা জায়গা। এই যে আজকে এখানে যেহেতু আপনাদের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে, যদি হাতে একটু সময় থাকতো আমি নিশ্চয়ই কোনো স্কুলে ঢুকে যেতাম। এটা আমার বরাবরের অভ্যাস। তো আমি তখন দেখেছি আমার সোশ্যাল ফরেস্ট্রির পাশাপাশি ব্র্যাকের স্কুলগুলো, এখনো যাই সুযোগ পেলেই, তাদের যে শিক্ষা দেওয়ার পদ্ধতি সেটাও আমার ভালো লেগেছিল। স্বাস্থ্য অনেক বড় একটা সেক্টর। আমাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ বা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বাংলাদেশের অনেক এনজিওটাতে কাজ করছে। ব্র্যাক যে জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত সহনীয় একটা প্রকল্প ১ বছরের জন্য নিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এটি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা লাগবে এবং সেই কাজটা কেন নেওয়া হলো, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, সেটিকে অবহিত করার জন্যই আজকের এই আয়োজন। সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমি যখন এখানে ঢুকলাম, আমাদের আজকের প্রেজেন্টার তিনি প্রেজেন্ট করছিলেন। আমি সেখান থেকে একটু মনোযোগ দিয়ে কেন এটা এসেছে, তারা কি স্বপ্ন দেখছে, বাস্তবায়ন করলে আমাদের এই জনগোষ্ঠীর কি উপকার হবে সেটা বলছিলেন। আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন কিনা? এখানে তো এসেছেন, একটু সময় ব্যয় করছেন, হয়তোবা ২ ঘন্টা সময় আপনারা ব্যয় করছেন। কিন্তু একটা জায়গায় যখন যাব, সেখান থেকে কিছু শিখে আসবো, সেটি হচ্ছে উদ্দেশ্য। বা ব্র্যাকেরও এটি দায়িত্ব, যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে এই প্রকল্প সম্পর্কে বুঝিয়ে দেয়া। আমি মোটামুটি আজকের অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে একটা অনুমতি পেয়ে গিয়েছি। আপনারা যে এখানে এসেছেন কষ্ট করে, সেই কষ্টটাকে সার্থক করার জন্য আমি একটু আপনাদের মনোযোগিতাটা এনে দিচ্ছি। আমি যখন ঢুকলাম তখন যেই স্লাইডটি ছিল, না না দিবেন না, এটা দিবেন না, তাইলে তো প্রশ্ন আউট হয়ে গেল। আমি তো প্রশ্ন করবো এখন আপনাদের। আপনারা যে দেখেছেন, তাদের কথা শুনেছেন, ঘুমটাকে দূরে রেখে, সেটারই একটা পরীক্ষা। পরীক্ষা মানেই কি? ফলাফল। ফলাফলে কেউ প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে। যিনি প্রথম হবেন, উপজেলা প্রশাসন বটিয়াঘাটের পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে। আমি সেটি তার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। তাহলে আপনারা যে স্লাইডটা দেখছিলেন তার আগেও হয়তো ছিল, আমি যখন এসে দেখলাম তখন দেখলাম যে একেবারে উপরের লাইনে ছিল অসংক্রামক রোগ। এইগুলোতে আমাদের এই জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তন জনিত কারণে ভুগছে। প্রশ্ন হচ্ছে ওখানে ৪টা রোগের নাম উল্লেখ ছিল। কে বলতে পারবেন ৪টা রোগের নাম? শীত না দেখে আমার চোখের দিকে তাকিয়ে। শীত নেই, ওকে, তাহলে মাথার মধ্যে নিয়ে বাসায় যেতে হবে। ৪টা কে পারবেন? বলেন, ভুল হলে কিন্তু -২।
সঠিক হলে 2 বলবেন? আচ্ছা, জিকা জিকা আছে। আচ্ছা 2 দিয়ে দিলাম। 4টার মধ্যে যেহেতু আপনি 3টা বলতে পেরেছেন 2 নাম্বার দিয়ে দেন তাকে। আপনার নামটা বলবেন। যশোর হেলথ কমপ্লেক্সে। বডিএর হেলথ কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা, আপনাকে দেয়া হলো 2 নাম্বার। পরের প্রশ্ন যেটি ছিল সেটি ছিল অসংক্রামক রোগ, যে একজন থেকে আরেকজন ছড়ায় না। স্লাইডে কয়টি অসংক্রামক রোগের কথা বলা হয়েছিল এবং সেগুলো কি কি? হাত তোলেন যে পারেন। হ্যাঁ, বসে পড়েন। এই দুটাই ছিল, আর বাড়াতে গেলেই মাইনাস হবে। এই দুটাই ছিল, আমি দেখেছি। আচ্ছা, সেটা হবে। এই দুটাই ছিল অসংক্রামক রোগ, এগুলো আসলে বেড়ে গিয়েছে। কোনো না কোনো ভাবে কিন্তু আমি রিলেট করে দিতে পারবো, এগুলো জলবায়ুর সাথে মারাত্মক ভাবে রিলেশন আছে, জলবায়ু পরিবর্তনের সাথে। উচ্চ রক্তচাপ কেন হয়, ডায়াবেটিস কেন হয়, দুশ্চিন্তা একটা বড়